যার বিচার করার কথা সে যদি রাস্তায় হাঁটে তাহলে বুঝতে হবে তিনি তার নিজের যোগ্যতা হারিয়েছেন। আর যোগ্যতা নিয়ে প্রশ্ন হাঁটতে বেরিয়েছেন 8 দিন কেন, প্রথম দিনই যদি বেরোতে এই কথাই বলতাম তিনি তার যোগ্যতা হারিয়েছেন। যার বিচার দেওয়ার কথা সে বিচারের জন্য কার কাছে যাচ্ছে? বিচার তো উনি দেবেন, উনি দায়িত্ব। পশ্চিমবাংলার জনগণ ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন, ওনার দায়িত্ব রক্ষা করা, পাচ্ছেন না, ফেল করছেন। একজনের যখন ঘটনা নয় তখন গ্রেপ্তার কেন একজন? মানুষের চোখের সামনে কি পর্দা লাগাতে চাইছেন দিদিমণি? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পর্দা সরান, বেরিয়ে আসুন, প্রতিবাদের কণ্ঠকে মজবুত করুন। বলির পাঁঠা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, বলির পাঁঠা সিভিক ভলেন্টিয়ার। দোষীদেরকে শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়ার জন্য কান টানলে পরে মাথা পাওয়া যাবে, মাথা খুঁজুন, পেয়ে যাবেন। গোটা বিষয়টাকে এ রাজ্যের পুলিশ প্রশাসন দিদিমণির নির্দেশে ধামা চাপা দিতে চাইছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। যে পুলিশ 20 মিনিট আগে এই ভাঙনকে বন্ধ করতে পারতেন, ভাঙার 20 মিনিট পর তাদেরকে কেন বাই করলেন? আনিস খানের বাবা সালেম খানকে টাকা দিতে চেয়েছিল, চাকরি দিতে চেয়েছিল, কিন্তু সিদ্ধারাও বিক্রি করেনি, মাথাটা উঁচু করে দাঁড়িয়েছিল, আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই বাংলার যারা মানুষের জন্য কাজ করতে চায়, যারা বাংলায় শান্তি, বাংলায় গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়, আর যেন কোনো এই ধরনের ঘটনা না ঘটে, কোনো মায়ের চোখে যাতে জল না পড়ে, কোনো বাবা যেন হাই হাই করে না মরে, তার জন্যই কেউ মাথা বিক্রি করবে না পশ্চিমবাংলার দিদিমণির টাকার কাছে। শুধু ধর্ষণের জায়গায়, বিচারের জায়গায় নেই, গোটা বিষয়টা আরজিকর হসপিটালটা দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে। আর এই দুর্নীতির আঁতুর ঘর শুধু আরজিকর হসপিটালে নয়, এই দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের প্রতিটি কোণে পৌঁছে গেছে। সিবিআই বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের কাজে এগোয় না, সাকসেস হয় না। কার সঙ্গে কার সেটিং আছে বলতে পারবো না। মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, রাস্তা থেকেই মানুষের দাবি আদায় পর্যন্ত আমরা থাকব। 8 থেকে 10% বেশি টাকায় এই প্রিন্সিপাল কোভিডের সময় আরজিকর হসপিটালের জিনিসপত্র কিনেছিলেন। কেন বিচার হচ্ছে না? ধামাচাপা এই কারণে দিতে চাইছেন, ঘটনা ঘটার পর প্রথম প্রশ্ন আমাদের, এত তড়িঘড়ি কেন? ময়নাতদন্ত করার পর পরিবারের লোকের সঙ্গে কোনো প্রেস আমাদের সঙ্গে কথা বলতে না দিয়ে কেন দাহ করা হলো বডিটাকে? দ্বিতীয় কথা, এই প্রিন্সিপালের নামে 1000 পাতার অভিযোগ জমার পরেও প্রিন্সিপালের কেন তদন্ত হয়নি? আমাদের তৃতীয় কথা, যে এত দুর্নীতি কাগজ জমা পড়লো, 2 বার প্রিন্সিপালের ট্রান্সফারের অর্ডার এলো, তারপরেও কেন ট্রান্সফার হলো না? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পাশে যিনি রয়েছেন দিদি, উনি পর্যন্ত সেদিনকে রাত্রিবেলা 14 তারিখ রাত্রিবেলা তার উপরে হামলা হয় এবং তাকে কামড়ে দেওয়া হয়েছে, এমন ধরনের অভিযোগ রয়েছে। এই জায়গায় আপনি কি বলবেন? যদিও ওই ঘটনাটা আমার আগের ঘটনা, আমি একটা শিক্ষা দুর্নীতি নিয়ে যখন সরব হয়েছিলাম তখন ক্যামাক স্ট্রিটে আমরা সবাই কম বেশি জানি কার মদতে কিভাবে চলে। সেখানে নির্মমভাবে একটা সেও এক ধরনের বর্বরচিত আক্রমণ হয়েছিল। শুধু তাই নয়, আমাকে অ্যারেস্ট করা হয়, 5টা জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়, সেটা একটা লড়াই চলছে। কিন্তু এখন কোনো লড়াই বিচ্ছিন্ন নয়, প্রতিটা লড়াইয়ের মূল উৎসমুখ আমাদের খুঁজতে হবে। কেন এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে তার এক এবং একমাত্র হলো আমাদের মুখ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, যাই বলুন, সেখান থেকে যদি চুইয়ে চুইয়ে পড়ে দুর্নীতি, অপশাসন, যত রকম কোড আনকোড নোংরামি, তার রেসিডুয়াল এসে পড়ে আমাদের মতন সাধারণ নাগরিকের। তারই সেই দিনকার ঘটনা, একটা সুশৃঙ্খল প্রতিবাদ বিক্ষোভ সভা, সেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের তারা আহ্বান করলেও সেখানে প্রচুর সাধারণ মানুষ যারা আক্রান্ত। এখানে আমাদের মাস্টারমশাই শহীদ বরুণ বিশ্বাসের দিদিও আছেন, তিনিও এই এখন বর্তমানে লড়াইতে আছেন, এরকম হাজারো, এই শ্রাবণী দিয়ে আছে, তারাও রেহাই পায়নি। আচ্ছা বলুন তো, আমরা সাধারণ নাগরিক কোথায় যাব? এই প্রশ্ন রইল। তারপরে সেই দিন একদম সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে আমরা চাক্ষুষ করলাম, দুর্বৃত্তদেরকে প্রমোট করলো, নট অনলি প্রভোক। কারণ যেখানে পুলিশ এত ছয়লাভ, মুহূর্তের মধ্যে পুলিশকে দেখতে পাচ্ছি না, হই 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 করে রাত 12:30 1টার সময় তারা এসে ভাঙচুর শুরু করলো। তারপরে কি হলো? টিয়ার গ্যাস। ওই দিদি অসুস্থ হয়ে পুরো পড়ে গেল, ও মারা যেত। 5 আকলা করে টেনে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছে। আমরা কোথায় যাব? আজকে আমরা
দিদি বললেন যে চলো আমরা জনস্বার্থ মামলা করব। কোর্টের দ্বারস্থ হয়েছে। দুষ্কৃতীদেরকে প্রমোট করা হয়েছিল ওখানে, শান্তিপূর্ণ অবস্থান, হাজার হাজার মা বোনেরা সেদিন মশাল নিয়ে স্বাধীনতার আলোকে জ্বালানোর জন্য এসেছিল। আমার বাংলার মা বোনেরা স্বাধীনতার আলোকে অন্ধকার করতে আসেনি, আলো জ্বালাতে এসেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা লাঠি নিয়ে গিয়ে গোটা আরজিকর হসপিটালটাকে ভাঙচুর করলো, তছনছ করলো। এই আরজিকর হসপিটালের প্রতিটি বেড, প্রতিটি ইঁট, প্রতিটি বালি, গোটা হসপিটালটা জনগণের পয়সা দিয়ে তৈরি। এটা ভাঙার অধিকার কারণ নেই। আমরা মঞ্চ থেকে বারবার বলেছি ভাঙবেন না, কিন্তু দেখেছেন কীভাবে ভেঙেছে। 14ই আগস্ট রাতেরবেলা যে ওই একদল দুষ্কৃতী এসে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডবের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই দল হয়তো কোনো রকমভাবে আরজি করে কোনো আন্দোলনকারী নয়, এরা যারা এসেছিল তারা বাম এবং রামের পক্ষ থেকেই পাঠানো হয়েছিল এই দুষ্কৃতী দলকে। দিদিমণির দলটা তো বিজেপির সঙ্গে সেটিং করে চলে, আর বামেরা সব সময় মঞ্চে থেকে আমরা বারবার ঘোষণা করেছি যে যারা ভাঙচুর করছে তারা আমাদের লোক নয়। এখনও বলছি, যারা ভাঙচুর করেছে তাদেরকে অ্যারেস্ট করুন। ওখানে তাদের হাতে তো লাল ঝান্ডা দেখা গেছে, এটা নিয়ে তো বারবার আজকে স্মৃতিও সেটা নিয়ে বলেছে বা বারবার প্রশ্ন উঠছে। ঝান্ডা তো রাস্তাতেও থাকে, ঝান্ডা দোকানে থাকে, ঝান্ডা বাজারে থাকে, ঝান্ডা বাড়িতে তৈরি করাও হয়। কীভাবে ঝান্ডা গেল তদন্ত করুক, বেরিয়ে যাবে।